হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সাবেস 420 আমরা স্কুইড গেমের সিজন 3 এর 4টা এপিসোড দেখেছি। আজকে আমরা 5 নম্বর এবং 6 নম্বর এপিসোড স্কুইড গেমের পুরো সিরিজটা শেষ করব। তো যারা সিজন 3 অলরেডি দেখে ফেলেছো তাদের তো আর এই ভিডিও দেখার কোনো দরকার নেই, বাট যারা দেখোনি চলো আমরা এই ভিডিওটা দেখি। আর এই পুরো 2 এপিসোড দেখার পরে আমরা স্কুইড গেমটাকে রিভিউ করব, যে অ্যাকচুয়ালি অনেকে বলছে যে স্কুইড গেমটা ভালো হয় নাই। অ্যাকচুয়ালি আসলে কি ভালো হয় নাই, মানে আমি এবং তোমরা আমরা সবাই মিলে আমরা এটা রিভিউ করব যে কেমন হয়েছে। তো এপিসোড 4 এর শেষে আমরা কি দেখেছিলাম, যে ফ্রন্টম্যান নিজের মাস্ক খুলে দেখায় আমাদের গিউনকে বা সংকে। তো গিউন তো মাস্কম্যানকে দেখে শক খেয়ে গিয়েছিল এবং অনেক বেশি রেগে যায়, চাকুন ওকে মারতেও যায়। কিন্তু মাস্কম্যান তখন বলে আমাকে তো চাইলে তুমি মেরে ফেলতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না, এখানে সিসিটিভি ক্যামেরাও নেই, কিন্তু তুমি চাইলে ওই গেমটা তো কোনোভাবে থামবে না, আর আমাকে মেরে ফেললে আমার জায়গায় অন্য কেউ আসবে, গেমটা চলতে থাকবে, তুমি তো বাচ্চাটাকে বাঁচাতে পারবে না, কেউ তো তোমাকে এই হেল্পটা করবে না। তো এই জন্য আমি তোমাকে হেল্পটা করেছি, তুমি লবিতে যাও, ওদেরকে মেরে তুমি গেমটা উইন করো, বাচ্চাটাকে বাঁচাও। তো এরপর আমাদের গিউন করে কি বা সং করে কি ওই বুড়ো লোকটির গলায় চাকু ধরে, কিন্তু ও মারতে পারে না। আর তখন গিউ সেভিয়ককে কল্পনা করে, আর এই সেভিয়ককে তোমরা সিজন 1 এ দেখেছিলে, ও আর কি চোর ছিল আর কি। তো ওর মৃত্যুটাও কিন্তু অনেক ইমোশনাল ছিল, হয়তো তোমরা মনে করতে পারছো না। আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে জাস্ট ইউটিউব থেকে একটু সেভিয়কের ডেথটা সার্চ দিয়ে দেখানোর জন্য। এবং ফাইনালি এই পর্যন্ত সেভিয়ক ওর সাথে এসেছিল। তো সেভিয়ক তখন গিউনকে বলে গিউন এমন মানুষ নয় বা সং এমন মানুষ নয় যে কাউকে এভাবে মারবে। তো এই কারণে আমাদের সং সুযোগ পেয়েও ওকে মারে না, কিন্তু খুব খুশি হইতাম যদি এই বুইরা শালারে মারতো। আর এই দৃশ্যটা ফ্রন্টম্যান এক দৃষ্টিতে দেখছিল এবং খুব অবাক হয়ে যায়। আর তখন ফ্রন্টম্যানেরও মনে পড়ে তার নিজের কথা, সেও এই পর্যন্ত যখন এসেছিল সবাইকে অনেক হেল্প করেছিল। এই জন্য এই স্কুইড গেমের যে তখন ফ্রন্টম্যান ছিল ওই বুড়ো লোকটা 001, সে করেছিল কি ওকে এরকম একটা ছুরি দিয়েছিল যে সবাইকে মেরে ফেলে তুমি গেমটা জিতো। আর ফ্রন্টম্যান তখন সবাইকে মেরে গেমটা জিতেছিল, কিন্তু গিওন এখানে কাউকে মারতে পারে না। আর এটা দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে যে গিওন ওর চেয়েও সেরা। তো এটা দেখে ফ্রন্টম্যান অবাক তো হয়, কিন্তু মনে মনে অনেক খুশিও হয়। তো যাই হোক, এরপর আবার সকাল হয়, আবারও একটা টাস্ক শুরু হবে, আর এটাই হবে শেষ টাস্ক। আর আজকে ঠিক হবে কে মারা যাবে বা কে বেঁচে থাকবে বা কে প্রাইজ মানি নিয়ে বাসায় ফিরবে। আর এইদিকে আমরা দেখি মেয়ে আবারও ফিরে এসেছে সেই অফিসারের কাছে বা ওই ক্যাপ্টেনের কাছে, যে আর কি গার্ডদের ক্যাপ্টেন, এবং তার দিকে বন্দুক তাক করে। আর প্লেয়ার 246 যাকে ও বের করে দিয়েছে তার সমস্ত ডাটা ডিলিট করে দিতে বলে সার্ভার থেকে। তো অন্য কোনো উপায় না থেকে ওই ক্যাপ্টেন করে কি সকল ডাটা ডিলিট করে সার্ভার থেকে। আর এরপর যখন মেয়েকে মারতে যাবে তখন সে বলে তোমার কি মনে হয়েছে সবকিছু কম্পিউটারেই থাকবে, আমাদের অনেক হার্ড কপিও রয়েছে, আর আমাকে মারলে এটা তো তুমি পাবে না, আর ফ্রন্টম্যানের রুম শুধুমাত্র আমার মুখোশই খুলে। তো তখন মেয়ে ঠিক করে সে চিপকে বা ওকে সাথে নিয়ে যাবে ওই রুমে। কিন্তু যাওয়ার পথে লিফটে চিপ করে কি মেয়ের উপরে অ্যাটাক করে দেয় এবং দুজনের মধ্যে লড়াই হয়। এবং এই লড়াইয়ের এক পর্যায়ে চিপ করে কি মেয়ের পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়, মানে এখানে মেয়ে হেরে যায়। আবার তখন ফ্রন্টম্যান চিপকে ডাকতে শুরু করে, তুমি কোথায়, এখানে আসতে হবে, গেম শুরু করতে হবে। তো ফ্রন্টম্যান তখন রিপ্লাই দিয়ে বলে হ্যাঁ আমি ঠিক আছি, আপনি গেম শুরু করুন। আর এই দিকে আহত মেয়ে হামাগুড়িতে লিফটের দিকে যেতে থাকে, কিন্তু এটা দেখে চিপ ওকে থামায় না এবং বিভিন্ন রকম টিটকারি মার্কা কথা বলতে শুরু করে এবং ভাবে হামাগুড়ি দিয়েও কোথায় যেতে পারবে, কতদূর যেতে পারবে। তো মেয়ে হামাগুড়ি দিয়ে এগুচ্ছে আর চিপ ওকে মারার জন্য পেছনে ছুরি নিয়ে গিয়ে যাচ্ছে। কিন্তু ততক্ষণে মেয়ে যেটা করেছে, সে লিফটের সুইচটা প্রেস করে দিয়েছে এবং লিফটটা খুলেছে এবং আমরা দেখতে পাই ওই যে ওরা দুজন যে মারামারি করেছিল তখন লিফটের মধ্যে মেয়ের বন্দুকটা পড়ে গিয়েছিল। তো চিপের এটা মনে ছিল না, কিন্তু যতক্ষণে চিপ এটা দেখে বা খেয়াল করে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে এবং মেয়ে করে কি ওই চিপকে গুলি করে একবারে সাপারি কিরকিরা করে দেয়। আর এরপর দেখা যায় গেম আবারও শুরু হয়ে গিয়েছে এবং সকল প্লেয়ারদেরকে গেম এরিয়াতে আনা হয় এবং ওদেরকে চতুর্ভুজ করে দাঁড়াতে বলা হয়। আর এখানে 3টা আলাদা আলাদা টাওয়ার রয়েছে, যেটা স্কুইড গেমের যে সাইন সেরকম। তো সবাই সেখানে গেলে এই গেমের রুলস গুলো জানা হচ্ছে ফ্রন্টম্যান। তো তাদের সবাইকে একবারে লাস্টের টাওয়ারে যেতে হবে, আর প্রতিটা টাওয়ার পার হতে একজন করে প্লেয়ারকে মারতে হবে, মানে একটা করে প্লেয়ার মারলে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যাওয়ার রাস্তা তৈরি হবে। এবং ওই টাওয়ার পর্যন্ত যাওয়ার জন্য 3 জন প্লেয়ারকে মারতে হবে বা মরতে হবে বা ফেলে দিতে হবে, মানে প্রথম টাওয়ার থেকে দ্বিতীয় টাওয়ারে যাওয়ার জন্য এই সময় একজনকে মারতেই হবে, দ্বিতীয় টাওয়ার থেকে তৃতীয় টাওয়ারে যাওয়ার জন্য আরেকজনকে মারতে হবে, এবং তৃতীয় টাওয়ারে হচ্ছে ফিনিশিং লাইন এবং ওখানে আরেকজনকে মারতে হবে, মানে ফিনিশিং লাইন যেতে টোটাল 3 জনকে মারতে হবে। আর তারপর যতজন বেঁচে যাবে ততজনই উইনার। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে 3 জনকে এলিমিনেট করতে না পারলে সবাই ওখানে এলিমিনেট হয়ে যাবে। তবে কাউকে এলিমিনেট করার আগে মাঝখানে একটা বাটন রয়েছে, সেটাকে প্রেস করতে হবে, তাহলে এলিমিনেশনটা ভ্যালিড হবে বা কাউন্ট করা হবে। আর যদি সুইচ প্রেস না করে কাউকে ফেলে দেওয়া হয় ওটা কাউন্ট হবে না, এবং সুইচ প্রেস করার 15 মিনিটের মধ্যে একজনকে মারতে হবে। তো তখন প্লেয়ারও মনে হয় বুইড়া খাটাস, ও করে কি বাটনটা প্রেস করে দেয়, তারপরে কাউন্টডাউন শুরু হয়, 15 মিনিট কাউন্টডাউন। আর এই দিকে আমরা দেখি ওই যে চোরি বা মিনসু, ও তো মনে করো নেশার ট্যাবলেট নিয়েছে, ও নেশার ঘরে তখন দেখতে পায় যে থানোস ঝুলে রয়েছে এবং ওকে টিটকারি করছে। আবার তারপর ওই যে মিলসো নাকি কি আরেকটা ছিল বড় চুল থানোসের চামচা, ওকেও দেখতে পায় প্লেয়ার 124 কে। তো ও করে কি নেশার ঘরে ওদেরকে লাথি মারতে শুরু করে, কিন্তু ওখানে আসলে কেউ ছিলই না, হাওয়ার মধ্যে লাথি মারছিল। আর এই দিকে আমরা দেখি আমাদের সং তো প্রথমে বেবিকে নিয়ে কোনায় চলে গিয়েছে, কারণ ওরা জানে বাচ্চা যেহেতু ছোট ওকে ওরা প্রথম টার্গেট করবে। কিন্তু এখানে দেখা যায় বাকি যে 6 জন রয়েছে ওরা সবাই মিলে ডিসকাশন করতে থাকে কাকে আগে মারা যায়, কিন্তু ওরা এখানে চোরি বা মিনসুকে নেয়নি, মানে সবচেয়ে গোবেচারা যে। তো এখানে ওরা ঠিক করে
ওরা প্রথমে সংকে মারবে, তারপর চোরিকে মারবে আর বেবিকে মারবে, তাহলে ওরা 6 জনই জিতে যাবে, 6 জনই টাকা নিয়ে বাড়ি যেতে পারবে। তো প্রথম রাউন্ডে সবাই করে কি বেবিকে এলিমিনেট করার জন্য ভোট দেয়। আর তখন প্লেয়ার 3ও বলে যে এই বেবির গেমে আসার তো কথাই ছিল না, আর ও যদি জিতেও যায় পরবর্তীতে এই পৃথিবীতে ওর কোনো ভবিষ্যৎ নেই, মা তো আগেই মারা গিয়েছে আর বাবাকে আমরা তো জানিই না, বাইরে বাচ্চাটা বেশি দিন সার্ভাইভও করতে পারবে না। আর এই সব কথা পাশে থেকে কিন্তু জ্যাকি বা মিয়ঙ্গি শুনছিল, আর আমরা তো জানি মিয়ঙ্গি হচ্ছে এই বেবির বাবা, কিন্তু ও কোনো কথা বলে না, আর কেউ এখানে জানেও না যে এই বেবির বাবা মিয়ঙ্গি। আর তখন মিয়ঙ্গি বা হচ্ছে ওই জ্যাকি বলে এই বাচ্চাটিকে গিহুন বা সং যেভাবে আগলে রেখেছে এতে করে মনে হয় আমরা যদি বাচ্চাটিকে মারতে চাই ওরা দুজনে একসাথে পড়ে যাবে, তো ওরা দুজন যদি এখানেই পড়ে যায় একটা ওরে যাওয়ার জন্য, তারপর যদি আমরা চোরিকে মারি তারপরেরটায় যাওয়ার জন্য তো আমাদের 6 জনের মধ্যে থেকে একজনকে মারতে হবে, কিন্তু এই 3 জনকে যদি সিস্টেমেটিক্যালি আমরা ফালাই তাহলে আমাদের 6 জনের কাউকেই মরতে হবে না। তো ওরা সিদ্ধান্ত করে যে আগে বেবিকে না আগে চোরি বা মিনসুকে ওরা এলিমিনেট করবে। তো সবাই বলে হ্যাঁ এটাই ভালো হয়। আর তারপর তারা সবাই মিলে মিনসুকে এলিমিনেট করার জন্য সামনে এগোয়, কিন্তু ওরা কেউ মিনসুকে ধাক্কা দেওয়ার জন্য এগিয়ে যেতে সাহস পায় না, কারণ ধাক্কা দেওয়ার সময় যদি কারো হাত টেনে মিনসু সহ পড়ে যায় তাহলে তো ভেজাল হয়ে গেল। কিন্তু তখনই মিয়ঙ্গি বা জ্যাকি মানে ওই বাচ্চার বাবা টাওয়ারের উপরে থাকা একটা বড় পাইপের মতো রড পায়, আর সেটা দিয়ে ধাক্কা দেয় মিনসুকে, প্লেয়ার 125কে, এবং এখানেই মিনসু শেষ হয়ে যায়। আর তারপর দেখা যায় প্রথম টাওয়ার থেকে দ্বিতীয় টাওয়ারে যাওয়ার জন্য একটা ব্রিজ ওপেন হয়, আর তখন প্লেয়াররা করে কি প্রথম টাওয়ার থেকে দ্বিতীয় টাওয়ারে যায়, আর এই দিকে ভিআইপিরা ওদের জায়গায় বসে এই গেমটাতে এনজয় করছিল, কারণ ওরা দ্বিতীয় টাওয়ারে যে 6 জন রয়েছে ওরা তো এখন গিউনকে বা বেবিকে ফেলে দেবে, খুব মজা হবে এখন। তো যাই হোক ওখানে সবাই মিলে ভোট দেয় প্রথমে বেবিকে এলিমিনেট করার জন্য, কিন্তু তারপর আবার সবাই বলে গিহুন যেভাবে বেবিকে ওর বুকের সাথে আগলে রেখেছে তো এখন আমাদের প্রথম কাজ হলো ওদের দুজনকে আলাদা করা, আর এখন যদি আমরা জোরাজোরি করি তাহলে তো দুজনেই পড়ে যেতে পারি, তাহলে আবার আমাদের 6 জনের একজনকে পড়ে যেতে হবে। তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো ওদের দুজনকে আলাদা করে তারপর আমরা ওই বাটনে প্রেস করবো, তারপর একজনকে ফেলে দেবো। কিন্তু তখন হঠাৎ করে ওই 203 নম্বর প্লেয়ারটা করে কি অতিরিক্ত উত্তেজনায় বাটনটি প্রেস করে দেয় এবং কাউন্টডাউন শুরু হয় 15 মিনিটের। আর ওরা এখনো ঠিক করতে পারে না যে ওদের মধ্যে কে আগে বেবিটিকে গিউনের কাছ থেকে গিয়ে আলাদা করবে। তো সবাই রক পেপার সিজার খেলার মাধ্যমে সিলেক্ট করে যে গিউনের কাছ থেকে কাকে আলাদা করবে বা কে বেবিকে আলাদা করবে, কিন্তু ওইখানে 336 নম্বর প্লেয়ারটা হেরে যায়, আর ওকেই পাঠানো হয় গিউনের কাছ থেকে বেবিটিকে আলাদা করার জন্য। কিন্তু ওকে পাঠানোর পরে সবাই করে কি নিজেদের জ্যাকেট খুলে ওটা দিয়ে একটা দড়ির মতো বানায় যাতে ও পড়ে না যায় বা গিহুন ওকে নিয়ে না পড়তে পারে। তো যাই হোক এরপর প্লেয়ার 336 করে কি গিহুন বা সংকে কথার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে, আর তারপর বাকি প্লেয়াররা জ্যাকেটের মাধ্যমে ভেতর দিকে ওকে টানতে থাকে বাচ্চাটাকে। কিন্তু গিহুনের কাছে তো ওই যে ফ্রন্টম্যান বা ইনহোড দেওয়া ছুরিটা ছিল, সে করে ওটা বের করে 336-এর কোমরে যে জ্যাকেটটা ছিল ওটা কেটে ফেলে, আর বাকি প্লেয়াররা জোরে টান দেওয়ার কারণে পেছন থেকে সবাই পড়ে যায়। আর তখন গিহুন করে কি 336-কে ছুরি দেখে এক সাইডে নিয়ে আসে, কিন্তু গিহুন তো ওকে ফেলে দিতে চায় না, ও তো ভালো মানুষ। কিন্তু তখন মিয়ঙ্গিকে বাকি প্লেয়াররা বলে তুমি গিয়ে গিহুনকে নিচে ফেলে দাও। তো এরপর মিয়ঙ্গি বা ওই বাচ্চাটার বাবা ও লাঠিটা যখন নিয়ে যায় ও গিহুনকে বা সংকে সাইড হতে বলে, আর প্লেয়ার 336-কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তখন মিয়ঙ্গি গিহুনকে বলে আমি তোমার পক্ষে আছি, কিন্তু তখন বাকি প্লেয়াররা ভয় পেয়ে যায় যে আর কাউকে ফেলে দেওয়ার দরকার নেই, আমরা ছোট কাঠি বা খেলার মাধ্যমে ঠিক করতে পারি কাকে এলিমিনেট করবো। বা মিয়ঙ্গি বা বাচ্চাটার বাবা এখানে বলে আমরা 2 জন আছি, আমাদের একজনের কাছে লাঠি আর একজনের কাছে ছুরি আছে, তো আমরা যদি ওদের সাথে মিলে ওরা আমাদের ধোকা দিয়ে নিচে ফেলে দেবে। বাট তখন ওই বুড়ো শয়তান 100 সে মিয়ঙ্গিকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে গিউনের সাপোর্ট কেন করছো? তখন মিয়ঙ্গি বা ওই জ্যাকি বলে কারণ এই বাচ্চাটির বাবা আমি নিজেই। আর তখন তো সং বা গিউন অবাক হয়ে যায়, তাহলে এই বাচ্চাটি যদি তোমার হয় তুমি তাহলে এতক্ষণ ড্যানি বা ওই জুনহিকে আর বা বাচ্চাটিকে বাঁচাতে চেষ্টা করনি কেন? তখন মিয়ঙ্গি বলে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, মানে লাস্ট টাস্কে ওকে আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ভরসা করতে পারেনি। আর তখনই হঠাৎ করে গিহুনের মনে পড়ে আগের খেলায় আসলেই তো মিয়ঙ্গিকে জুনহির সাথে কথা বলতে দেখা গিয়েছিল, তার মানে মিয়ঙ্গি সত্য কথাই বলছে। তো যাই হোক তারপর মিয়ঙ্গি গিহুনকে বলে আমার কাছে তো লাঠি আছে, তোমার কাছে ছুরি আছে, আমরা একসাথে থাকলে ওই 4 জন আমাদের কিছুই করতে পারবে না, আমাদের সাথে লিয়াজো করে চলতে হবে। আর তখন ওই 4 জনের মধ্যে একজন প্লেয়ার করে কি প্লেয়ার 339-কে মারতে শুরু করে বা 239, আর তখন প্লেয়ার 100 বলে এই 39-কে মারতে মারতে আমরা আধমরা করে ফেলেছি, আর তারপরও লেভেলে নিয়ে ওকে আমরা ফেলে দেবো এবং গেম শেষ করে ফেলবো, লেভেলটাও জিতে যাবে এবং বাকি টাকা আমরা সবাই ভাগ করে নেব। এবং ওরা 39-কে মারতে মারতে পাওয়া ভেঙে ফেলে, কিন্তু গিহুন তো এত নির্দয় না, ওর খুব খারাপ লাগছিল দেখতে। তো এই জন্য গিহুন বলে এইভাবে কাউকে এলিমিনেট করা ঠিক হবে না। আর তখন গিহুন করে কি ছুরি দেখিয়ে প্লেয়ার 39-কে মারতে নিষেধ করে, আর এর ফলে হাতাহাতি শুরু হয়ে যায়। একজন মিয়ঙ্গিকে অ্যাটাক করে, অন্যজন গিহুনের হাত থেকে ছুরি নিয়ে আক্রমণ করতে যায়। তো কিছুক্ষণ লড়াই চলতে থাকে, আর তারপর মিয়ঙ্গি করে কি প্লেয়ার 353-কে নিচে ফেলে দেয়। আবার এই দিকে গিহুন নিজের জীবন এবং বেবির জীবন বাঁচানোর জন্য প্লেয়ার 103-কে মারতে বাধ্য হয়। তো আমাদের পিলার উপর প্লেয়ার হচ্ছে 5 জন, একটা হচ্ছে আমাদের সং মানে মেইন নায়ক, বাচ্চার বাবা 3 জন, আর হচ্ছে প্লেয়ার 100 আর হচ্ছে 39 যে আর কি মনে করো অসুস্থ। তো এখানে প্লেয়ার 100 এই দৃশ্য দেখে বলে ঠিক আছে আমরাই এক টিম, 39 প্লেয়ারকে যেহেতু মেরেছি ও আত্মরা আছে ওকে আমরা পরে স্টেজে গিয়ে ফেলে দেবো। কিন্তু উল্টো রেগে মিয়ঙ্গি করে কি প্লেয়ার 100-কেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবং এই পার্টটা মানে সিজনের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সিরিয়াসলি। ওই সানি মহিলা মরছে তখন ভালো লাগছে, আর যে এখন সর্বোচ্চ ভালো লাগছে। আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস তোমরা
কি বোরিং ফিল করছো, কিছু ফান দরকার, সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো গেমের সময় আবার শেষ হয়ে যায়, কিন্তু তখন প্লেয়ার 39 পিলারের লাস্টের দিকে গিয়ে বলে, আমি লাস্টের লেভেলে বলির পাঠা হতে চাই না, এমনিও তুমি আমাকে মারবে, অমনিও মারবে, কিন্তু তোমাদের আমি শান্তি থাকতে দেবো না। তো এই কথা বলে নিজে এলিমিনেট হয়ে যায়। আর এর ফলে যেটা হয় বুঝতেই পারছো, এখন যে 3 জন রয়েছে, আমাদের গিহুন বা সং, বাচ্চার বাবা, 3 জনের যে কোনো একজনকে মরতেই হবে। আর এখানেই 5 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তবে এখন একটা ছোট্ট ব্রেক হবে, তুমি ব্রেকটা টেনে বা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, তোমাকে দেখতে হবে না। অ্যাকচুয়ালি আমাদের ব্রেকের সিস্টেমটা সামনে থেকে মাঝখানে আনছি, যাতে ভিডিও যখন স্টার্ট হবে তখন থেকে আর কি মূল কাহিনী শুরু হবে, মাঝখানে যে তোমরা একটু টেনে দিলে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এপিসোড 6 এর শুরুতে আমরা দেখতে পাই সোলজারদের শিপে হামলা করেছে জুনহু, কিন্তু সেখানে উল্টো পাওয়া যায় হচ্ছে 246 কে, মানে ওরা তো পালাতে লাগছিল আর কি তোমার বোট দিয়ে। তো ওকে যখন মেরে ফেলবে তখন ও বলে, মানে চ্যাট বা পার্ক বলে, আমি ওদের সোলজার নই, আমি জাস্ট ওদের কাপড় পরে ওখান থেকে পালাচ্ছিলাম। তো জুনহু তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওই দ্বীপ পর্যন্ত যাওয়ার লোকেশন জানো? তো তখন পার্ক বলে, সোজা দক্ষিণ দিকে চলে যাও, তাহলে তুমি দ্বীপটা খুঁজে পাবে। তো যাই হোক, এরপর সিন আবারও গেমে শিফট হয়, এবং ওপরে আমরা আলট্রা যে রিস লোক ছিল তাদেরকে দেখতে পাই, যারা ওদের কনভারসেশন শুনছিল যে কাহিনী কি হয়। বুঝতেই পারছো, একবার রিয়েল লাইভ মনে করো স্টার জলসা চলছে। তো যাই হোক, এখানে প্লেয়ার ছিল হচ্ছে বুঝতেই পারছো 3 জন। তো কেউ এখনো ওই বাটন প্রেস করেনি, আর উপরে থাকা সবাই চুপচাপ হয়ে শান্ত হয়ে দেখছিল ঘটনা কি ঘটে। আর এইদিকে আমরা দেখি কন্ট্রোল রুমের সোলজার মেয়ে সকল ডকুমেন্টসে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে আগের যত প্লেয়ার ছিল সমস্ত ডাটা পুরো শেষ হয়ে যায় এবং এই গেমটার কোনোদিনও শুরু না হয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এখানে ওই বাচ্চাটার বাবাও কিন্তু একটা খারাপ চাল চালে। ও এখন গিউনকে ফেলে দিয়ে বা এই টাওয়ারে আটকে রেখে বাচ্চাটাকে নিয়ে 1 নম্বর টাওয়ারে যেতেছে, এবং সেখান থেকে বাচ্চাটাকেও ফেলে দিবে এবং পুরো 456 বিলিয়ন ওর হবে। এই কথা শুনে সং এর মাথা তো খারাপ হয়ে যায়, মানে ওর মাথা গরম হয়ে যায় যে ওর বাবা টাকার জন্য এই বাচ্চাটিকে মারতে চায়। তো যাই হোক, ওরা বর্তমানে যে বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে, এখানে শুধুমাত্র 3 মিনিটই বাকি রয়েছে। আর তখন সং করে কি একটা বুদ্ধি খাটায়, ও করে কি বাচ্চাটিকে মিয়ঙ্গির কাছে দেয়, আর মিয়ঙ্গি যখন বাচ্চাটিকে নিয়ে পরের টাওয়ারে পৌঁছায় তখন টাইম শেষ হয়ে যায়, এবং ব্রিজটা যখন বন্ধ হবে তার ঠিক আগেই সং করে কি লাভ দিয়ে এবং ওই টাওয়ারে চলে যায়। তবে এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, হয়তো বলি যা দেওয়ার সব হয়েই গিয়েছিল, এমনিতে ওরা 3 জনে মিলে ওখানে গেলে ভোটিং করে ওখানে 3 জনের সমানভাবে টাকা পেত, কিন্তু ওই হালা ওই বাচ্চার বাবা ও হলো বেশি টাকার লোভের কারণে দুজনকেই, মানে ওর বাচ্চাকেও ফেলে দেবে, সংকে এখানে আটকে রাখবে, মানে ওই সংকে ভয় দেখিয়েছে তুই যদি এগোস তাহলে বাচ্চা ফেলে দেবো, এভাবে সংকে ওখানে আটকে রেখে মারবে আগের টাওয়ারে, আর ও করবে কি এই টাওয়ারে এসে বাচ্চা ফেলে দিয়ে সব টাকা নেবে, অথচ ওরা 3 জনেই একসাথে এসে টাকা ভাগ করে নিতে পারতো। ব্যাপারটা এরকমই, চিন্তা করো কত খারাপ। তো যাই হোক, সং তো এই পাশে আসতে পারে, আর তখন ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর এই সং কিন্তু আগের সং নেই, প্রথমবার সং যখন এসেছিল তো সাদা সিধা মানুষ ছিল, বাট এখন আর সাদা সিধা মানুষও নেই, তার উপরে এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। তো এইবার ও করে কি সেই লেভেলের পিটুনি দেয়, কিন্তু লড়াই করতে করতে একটার সময়ে ওদের দুজনের পা পিছলে যায় আর মিয়ঙ্গি নিচে পড়ে যেতে থাকে, বাট ও অল্পের জন্য সং এর জ্যাকেটটা ধরে, আর তখন সং এর মনে হয় ওকে একটু মাফ করে দেই, ক্ষমা করে দেই, ওকে বাঁচাই, কিন্তু মিয়ঙ্গিরই কপাল খারাপ ছিল, ও জ্যাকেট ছিঁড়ে নিচে পড়ে যায় এবং চোখের পলকে ওর মাথার খুপড়ি ভেঙে যায়। তো যাই হোক, এরপর সবাই ভেবেই নেয় যে ওদের প্লেয়ার মিলে গিয়েছে, এখন হয়তো সং ও বাচ্চাটিকে নিচে ফেলে দেবে, সমস্ত টাকা পয়সা নিয়ে এখান থেকে পালাবে। আর গরিব মানুষ তো এই ধরনের কাজই করে থাকে, ওরা টাকা ছাড়া কিছুই বোঝে না। ওরা ভাবছিল এখানে আরো একটা মর্মান্তিক দৃশ্য দেখবে, কিন্তু সং তখন বাচ্চাটি তুলে নেয় এবং সবার উদ্দেশ্যে বলে, তোমরা যারা বড় লোক রয়েছে তারা নিজেদের ফুর্তির জন্য এইসব গরিব মানুষদেরকে এইভাবে মারো, তাদেরকে স্বীকার করো, আবার ওদের দেখে হাসো, এতে করে তোমরা কি পাও? হয়তো সাময়িক সময়ের জন্য কিছু আনন্দ, কিন্তু তুমি চোখ বন্ধ করলে তোমার সব খুশিতে তোমার জীবনের সাথে চলে যাবে। তুমি কি জানো আসল খুশি কোনটা? আসল খুশিটা মানুষকে মেরে নয়, মানুষকে বাঁচানোর মাধ্যমে পাওয়া যায়। আর এখন আমি সেই কাজটাই করবো। তো এরপরও করে কি বাচ্চাটিকে টাওয়ার উপর রেখে নিজেই টাওয়ার থেকে নিজের জীবন উৎসর্গ করে টাওয়ার থেকে পড়ে যায়। আর এই সিনটা দেখে ওখানে যারা অনেক ধনী ছিল বা ম্যানেজিং এর যারা দায়িত্ব ছিল তারা তো হতবাক হয়ে যায়, কারণ গেমের যে মেন লিড মেম্বার সেই গেমে নেই, আর এই গেমটা জিতে গিয়েছে 222 নম্বর, এই বাচ্চাটি। কিন্তু ওদিকে আবার পুলিশও আসছে, ফ্রন্ট প্যানে খবরটা পেয়ে যায় এবং এ করে কি এই পুরো যে কনস্ট্রাকশন রয়েছে এটার মধ্যে সেলফ ডিস্ট্রাকশন বোমটি অন করে দেয়, মানে সব ধ্বংস হয়ে যাবে, সব ইংলিশ সিনেমা যেটা হয়ে থাকে। তো এরপর এখানকার সকল এমপ্লয়ি, সকল সোলজার, আল্ট্রা রিস্টার সবাই পালাতে থাকে যাতে করে পুলিশ না ধরতে পারে। কিন্তু ফ্রন্টম্যান তখন করে কি না পেলে আগে ওই বাচ্চাটার কাছে যায়, কারণ উইনার তো বাচ্চাটি। তো ফ্রন্টম্যান যখন ওই বাচ্চাটির কাছে পৌঁছায় তখনই ফ্রন্টম্যানের ভাই জুনহু সে বন্দুক নিয়ে আসে এবং ফ্রন্টম্যানের সামনে
এসে দাঁড়ায়, দুই ভাই মুখোমুখি হয়। তো এখানে জুনহো বারবার অনেক কিছু বলে, গুলি করতে চায় কিন্তু ওর ভাইকেও গুলি করতে পারে না, ওর ভাই বাচ্চা নিয়ে চলেই যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে ওই আইল্যান্ডে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, সবকিছু ধ্বংস হয়ে যায়। আর এখানেই সিজন 3 শেষ হয়ে যায়। তো এরপর হচ্ছে তোমার পোস্ট ক্রেডিট সিন, মানে অরিজিনাল সিরিজ শেষ, এখন হলো আমরা পোস্ট ক্রেডিট সিন দেখবো যে ফিনিশিংটা কি হলো। তো এখানে উল্লেখ্য আমাদের মেন নায়ক সং, ও কিন্তু অলরেডি 2 বছর আগে 456 বিলিয়ন ওন জিতেছিল। এর মধ্যে সর্বোচ্চ 10 মিলিয়ন ওনই খরচ করেছে, আর বাকি সব টাকা পড়েছিল হচ্ছে ও একটা বিল্ডিং কিনেছিল গত পর্বে, মনে আছে তোমাদের সেই বিল্ডিং এ। তো ফ্রন্টম্যান সেখানে যে বাকি সব টাকা চুরি করে নেয়, আর ফ্রন্টম্যান কেন টাকা চুরি করে আমরা পরে জানতে পারবো। আর এরপর সিন 3 মাস পরে শিফট হয়ে আমরা দেখতে পাই সবকিছু মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। পার্ক নামের সেই লোকটি যাকে আর কি যে মেয়ে বাঁচিয়েছিল, ও তো আগে মানুষের স্কেচ বানাতো, এখনো তাই বানাচ্ছে এবং ওর কাছে মেয়েই বসে রয়েছে, কিন্তু পার্ক ওকে চেনে না। তো মেয়ে বলে তোমার স্কেচ বানানো কতক্ষণ লাগবে? মেয়েকে দেখার পরে বলে আমার বারবার খালি মনে হচ্ছে তোমার মতো চেহারা আমি কোথাও দেখেছি, তোমার মতো ভয়েস আমি কোথাও শুনেছি। মানে বুঝতেই পারছো মেয়েই তোর জীবন বাঁচিয়েছে, কিন্তু ওই সময় তোর মুখের উপর মাস্ক ছিল জন্য হয়তো চিনতে পারেনি। আর তখনই দূরের ছোট বাচ্চাটি আসে, আর মেয়ে ওকে দেখে অনেক খুশি হয়, মানে মহিলাটি। তো পার্কের মেয়ের নাম ছিল হচ্ছে ক্যাংলিয়ন। তো মেয়ে তখন ওই বাচ্চাটিকে বলে তুমি খুব ভালো মতো পড়াশোনা করবে, ঠিক আছে, অনেক বড় হতে হবে। আর গুড বাই বলে চলে যায়, মানে পরিচয় দেয় না যে পার্কের জীবন মেয়েই বাঁচিয়েছে। আর এদিকে আমরা জেল থেকে ছাড়া পেয়েছে চহিকে দেখতে পাই। চহিকে তো চিনোছে, ওই যে মাফিয়ার চামচা ছিল যে। আর জুনহোর সাথে রয়েছে নতুন জীবন শুরু করার জন্য, কিন্তু ওদের কাছে কোনো টাকা নেই। কিন্তু ওদের তখন মনে পড়ে আরে সং এর তো একটা বাড়ি কিনেছিল, ওই বাড়িটাকেই তো আমরা কাজে লাগিয়ে একটা নাইট ক্লাব বানাতে পারি বা টাকা পয়সা কামাই করতে পারি। আর তখন চহির আবারও মনে পড়ে হ্যাঁ সং এর টাকাও তো ওখানে রয়েছে, 400 বিলিয়ন ওন রয়েছে। কিন্তু তখন জুনহো বলে আমরা বছরের আগেই কেউ একজন ওখানকার সমস্ত টাকা চুরি করে ফেলেছে। তো যাই হোক, এরপর জুনহো যখন বাসায় পৌঁছে তখন সেই বাচ্চাটিকে প্লেয়ার 202 কে খুঁজে পায়, এর সাথে একটা চিঠি পায়, অবশ্যই এটা ইনহোইভে রেখে গিয়েছে, এবং এর সাথে একটা এটিএম কার্ডও ছিল, গোল্ড কার্ড। তো এরপর জুনহো যখন ওই কার্ডটা নিয়ে এটিএম বুথে যায়, সে দেখতে পায় 456 বিলিয়ন রয়েছে ওই কার্ডে। এটা দেখে তোর মাথা ঘুরে যায়। এর সাথে ওর বাচ্চাটার দায়িত্ব ছিল আর কি। তো এখানে কি হলো, জুনহো 3টা সিজন ভরে যে ঘুরলো খালি দ্বীপ খোঁজার জন্য, খুঁজে পেয়েও তো ভাইকে কিছু করতে পেলো না, কিন্তু লাভের মধ্যে লাভ হলো কি, পাইলো হচ্ছে 456 বিলিয়ন টাকা আর রেডিমেড একটা বাচ্চা, এর সাথে একটা বউ পাইলে আর একটু ভালো হইতো। তো যাই হোক, এছাড়া আমাদের বেশ কিছু পুরাতন প্লেয়ারকে দেখানো হয়, তবে তাদের কথা আমি মনে করতে পারছি না, তা নিয়ে আর কিছু না বললাম। তবে একটা কথা বলি, মেয়ে নামে যে প্লেয়ারটা ছিল 11 নম্বর, সে তার ছেলের খোঁজ পায়, মানে উত্তর কোরিয়া থেকে যেটা এসেছিল, জোর ছেলে চায়নাতে রয়েছে। আর ওই 2 চোর মনে করো যে চই, ওরা তো বিল্ডিং পেয়ে গেছে সং এর, এবং নতুন একটা ক্লাব খোলার জন্য রেডি হয়। আর একদম এপিসোডের শেষে আমরা দেখি ফ্রন্টম্যান নিজে যায় হচ্ছে সং এর মেয়ের কাছে। তো যখন ওর বাবার কথা বলে, ওর মেয়ে তো খুব রাগ যে ওর বাবার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, আর তার কোনো কিছু আমি নেবও না। কিন্তু যখন এখানে ইনহু বলে যে তোমার বাবা মারা গিয়েছে, এটা তার লাস্ট স্মৃতি, তখন ওই মেয়েটা আসে এবং বক্সটা নেয়, এবং ওটার মধ্যে একটা গোল্ডেন কার্ড ছিল। মানে বুঝতেই পারছো সং এর যে টাকাগুলো ইনহু চুরি করেছে বা ফ্রন্টম্যান, সে সমস্ত টাকাগুলো এই মেয়ের নামে এই কার্ডে দিয়ে দিয়েছে। আর এরপর ইনহু চিরদিনের মতো চলে যায়। আর তারপরে লাস্টে আমরা দেখতে পাই ইনহু যখন যাচ্ছিল তখনও দেখতে পাই রাস্তায় কোট পরা একজন মহিলা, একজন সেলসম্যান দেখা যায় স্কুইড গেমের, যে ছিল আমেরিকান। আর তার চেহারা দেখে চিনতেই পারছো এটা হচ্ছে থোর সিনেমার যে থোরের বোন ছিল হেলা, থোর আর লোকিকে পিটিয়েছিল। আমি সিনগুলো একটু দেখে দিতে বলবো, থোর লোকি ভার্সেস হেলা, ওই সিনটুকু এখানে একটু লাগিয়ে দিও। তো এই হেলাই সেই হেলা। তো যাই হোক, ইনহু অবাক হয়ে দেখে যে স্কুইড গেম আমরা নাই, তাহলে কে চালাচ্ছে? মানে স্কুইড গেম এখনো রানিং রয়েছে, হয়তো ইনহু আর খেলবে না, বাট রানিং রয়েছে। তো এখানে আমরা যেটা বুঝলাম যে হয়তো স্কুইড গেমের যে তোমার ওই যে আল্ট্রা রিচ রাষ্ট্র, তারা তো আমেরিকান ছিল, তারা হয়তো এই গেমটাকে এখন আমেরিকায় নিয়ে যাচ্ছে, যেখানে হয়তো ইনহু থাকবে না ভবিষ্যতে, বা কি হবে যায় না। তো সিজন 4 এর হিন্ট দিয়ে এখানে শেষ হয়ে যায় স্কুইড গেম। তবে এখানে আমি অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম সিরিয়াসলি, ফেসবুকে ঢোকার পরে এখানে দেখে স্কুইড গেম হ্যান ত্যান ভালো হয় না, এই হয় না, বাজে হয়েছে, এটা হয়েছে। ভাই সিরিয়াসলি কোন দিক দিয়ে এটা বাজে লাগছে? আমার কাছে তো বাজে লাগলো না।